কথাটা বলার পিছনে কারণগুলো হচ্ছে বিএনপি আসলে কোন মাইন্ডকার চিপায় পড়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। দেখুন, বিএনপি ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি গণভোটের বিপক্ষে ছিল বিদায় আওয়ামী লীগের যেটা ভোট সেটা তারা পেয়েছিল। কারণ আওয়ামী লীগের বেশিরভাগ লোক বিএনপিকে ভোট দিয়েছিল, কারণ গণভোটে তারা না ভোট দিয়েছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি গণভোটের নার পক্ষে ছিল। আসলে এই গণভোটে নার পক্ষে থাকার কারণে যা হয়েছে যে আমরা গণভোটটাকে মূল্যায়ন করতে পারিনি বা মূল্যায়ন করেছি, এই একটা বিষয়। আসলে গণভোটটা কি ছিল সেটা আমরা যা শিক্ষিত জন প্রায় সবাই আমরা জানি। তবে অনেকে আমরা মূর্খের মতো আচরণ করেছি, গণভোটটাকে দলীয় এজেন্ডা মনে করেছি। তবে গণভোটে আমরা জয়লাভ করার পরে, জয়লাভ করার পরে আমি স্বস্তিতে আছি এইজন্য যে, কারণ এখন বাংলাদেশটাকে বিএনপি মাইন্ডকার চিপায় পড়ে গেছে বলে আমি মনে করি। কেন বিএনপি মাইন্ডকার চিপায় পড়েছে তার একটা ছোট্ট কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। ১ নম্বর বিষয় হচ্ছে বিএনপি কেন মাইন্ডকার চিপায় পড়ল। কারণ গণভোটে জয়যুক্ত হওয়ার পরে গণভোটের যে সনদ, জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব বিএনপির উপর পড়েছে। এখন বিএনপির সংসদরাই গণভোটকে পাশ করাতে বাধ্য ১৮০ কার্য দিবসের মধ্যে। এটার কোনো বিকল্প হবে না। নাম্বার ২, গণভোটের রেজাল্ট আসার জন্য যে এখন যে গণভোটের নিয়ম অনুযায়ী যেহেতু জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে, সুতরাং গণভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে গেলে এখন তাকে তার দলীয় পদ ছাড়তে হবে। দলীয় পদ ছাড়তে হবে। কেন ছাড়তে হবে? কারণ গণভোটের জুলাই সনদ অনুযায়ী একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। যদি তারেক রহমান দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুটোর একটাকে বেছে নিতে হয়, আমরা ধরলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তাহলে বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি আর থাকতে পারছেন না। দেখেন, সূক্ষ্ম একটা বিষয়। গণতন্ত্রের যে সৌন্দর্য, যে জুলাই সনদের যে সৌন্দর্য, সংবিধান পরিবর্তন যে আমাদের যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ হয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইলে, বাস্তবায়নের কার্যকারিতা থাকতে চাইলে, তাহলে আমরা প্রথমত তারেক রহমান সাহেবকে তার চেয়ারম্যানের পদ ছাড়তে হবে শপথ নেওয়ার পূর্বেই, যে আমি বিএনপির দলীয় প্রধানের পদ ত্যাগ করলাম, চেয়ারপারসন হলাম, আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলাম। ১ নম্বর কথা। ২ নম্বর, যে বিষয়টা হচ্ছে জুলাই সনদকে তাদেরই বাস্তবায়ন করতে হবে। তাদের গাড়ে যারা জুলাই সনদের পক্ষে ছিল না, ফ্যাসিস্টদের নিয়ে আওয়ামী লীগ মনে করেছিল যে তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা এখানে জুলাই সনদের বাস্তবায়ন তারা হয়তোবা করবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে জুলাই সনদকে বাস্তবায়ন এখন তা বিএনপির গাড়েই বর্তিয়েছে এবং আইনগতভাবে পাস করার কারণে তারা এটার ব্যত্যয় করতে পারবে না। তাহলে চিন্তা করেন বিএনপি কতটুকু মাইন্ডকার চিপায় আছে। নাম্বার ৩, সংসদে উচ্চ কক্ষ গঠন হবে। সংসদে উচ্চ কক্ষ গঠন হলে কি হবে? আমি যেটা বলছি, সংসদে উচ্চ কক্ষ হলে যে গঠনটা হবে, যারা পরাজিত প্রার্থী, যারা হেভিওয়েট প্রার্থী, তারাও আবার সংসদে আসছে। আমি মিয়া গোলাম পারোয়ার হয়তোবা সংসদে আসবেন। এখানে এনসিপি নাহিদ পাটোয়ারি তিনিও সংসদে আসবেন। আসলে পাটোয়ারির মতো নেতাকে আমাদের সংসদে প্রয়োজন। মিয়া গোলাম পারোয়ারও আসবেন। খারাপ লাগছে হয়তোবা ফুয়াদ বা মঞ্জুর মতো কেউ সংসদে আসছে না। কারণ উচ্চকক্ষে তাদের অবস্থানটা, তাদের যে এবিলিটি অনেক কম। সুতরাং এই জায়গাটায় আমরা বলব যে বিএনপি কতটুকু মাইন্ডকার চিপায় আছেন। তার জুলাই সনদ তাকে দিয়েই বাস্তবায়ন করানো হবে, অন্যকে দিয়ে না। জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে, কারণ জয়যুক্ত হয়েছে।
আসেন এখন আমরা একটা পর্যালোচনা করি। বাংলাদেশে যে ভোট হয়েছে, স্বতন্ত্রের ভোটগুলো উচ্চকক্ষের জন্য হয়তোবা কাউন্ট হবে না। যার কারণে যে প্রাপ্ত ভোটের ৫৪ প্রাপ্ত ভোট অনুযায়ী আমি নিজে ব্যক্তিগতভাবে আমার টিম নিয়ে হিসাব করেছি। ব্যক্তিগতভাবে হিসাব করে দেখেছি গণভোটের ১০০ টা আসন যদি উচ্চকক্ষে ধরি, ৫৪ টা আসন বিএনপি পাচ্ছে, ৪৪ টা আসন জামাত ইসলামী জোট পাচ্ছে। বাকি থাকে ১২ টা আসন। এর মধ্যে সম্ভবত আপনার খেলাফত ইসলামী আন্দোলন ওরা কিছু আসন পাবে। তারপরে আরো অন্যান্য ছোট করে ২-১ টা দল বেশ কয়েকটা আসন পাবে। কারণ তাদের নিজেদের মার্কায় নির্বাচন করেছে। এই জায়গা থেকে বলতে হয় যে নিজ, নিজ মার্কায় নির্বাচন করার কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে স্বতন্ত্র আসনগুলো যেহেতু পাচ্ছে না বা ছোট, ছোট দলগুলো যে যারা আসন পায়নি এর মধ্যে ২-১ টা দল হয়তোবা উচ্চকক্ষে আসন পাবে। তো এই নিরিখে আমার একটা কথা যে যেভাবে আসনগুলো উচ্চকক্ষের জন্য বিনির্মাণ হচ্ছে যে উচ্চকক্ষে ২/৩ আসন বিএনপি পাবে না। যার কারণে নিম্নকক্ষে ২/৩ আসন পেলেও তারা জুলাই সনদ বাস্তবায়ন করার পর, তার সংবিধান পরিবর্তন হওয়ার পর পুনরায় সংবিধান পরিবর্তন করার মতো যোগ্যতা সম্পন্ন আসন বিএনপির কাছে নেই। আমরা অনেকেই মনে করতেছি নিম্নকক্ষে ২০০ প্লাস আসন পেয়েছে। এইজন্য হয়তোবা বিএনপি অনেক কিছু পেয়ে গেছে। না, এটা অনেক কিছু পায়নি। আসলে জুলাই সনদটাই ওইভাবে তৈরি যে আপনি ইচ্ছা করলে আর সংবিধান পরিবর্তন করতে পারবেন না। সংবিধান পরিবর্তন করতে গেলে জনগণের কাছে পুনরায় আসতে হবে। কেন আসতে হবে? ওইখানে উল্লেখে আছিল সংবিধান পরিবর্তন বড় ধরনের কোনো পরিবর্তন সংশোধন করতে চাইলে জনগণের নিকট পুনরায় গণভোটের জন্য আসতে হবে। সুতরাং আপনি আগে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করার পরে সংসদে বিল সংবিধানের সাথে যুক্ত হইলে সংবিধান পরিবর্তন হয়ে গেলে জুলাই সনদকে পরিবর্তন করার জন্য পুনরায় গণভোট দিতে জনগণ জুলাই সনদের যদি স্বাদ বা মজা বুঝতে পারে, আর এই জুলাই সনদের পরিবর্তন করার সুযোগ হবে না। কারণ জুলাই সনদ খুবই একটা আ এমন একটা জায়গায় অবস্থান করতেছে, যে জায়গাটায় বিএনপি ক্ষমতায় গেলেও ফ্যাসিস্ট যেটা আমরা বলছি, অনেকেই বলছে যে ফ্যাসিস্ট 2.0 শুরু। না, বিএনপি হতে পারবে না। আমি বিশ্বাস করি অন্তত কে বিশ্বাস করুক বা না করুক, বিএনপি ফ্যাসিস্ট হইতে পারবে না। ফ্যাসিস্ট হলে জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন আবার দাবানো হবে। রাজপথ গরম হয়ে যাবে। আন্দোলন হবে। রাজপথের মাটি গরম হয়ে যাবে, আন্দোলন হয়ে যাবে। কেন হবে? জুলাই সনদের বাস্তবতাটাই ঐরকম। এবং আমি বলব যে সর্বোচ্চ রমজানটা ক্রস করবে। রমজানের পরেই দেখবেন যে বিএনপির বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে যাচ্ছে, যে জনমতকে বিএনপি বাধ্য করবে জুলাই সনদের বাস্তবতা তৈরি করার জন্য। এবং হাদির বিচারটা সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট। আমাদের ভাই হাদি চলে গেছে। হাদির বিচারটাকে সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট এর জায়গায় নিয়ে কাজ করতে হবে এবং হাদির বিচারকে তারা যদি সঠিকভাবে মূল্যায়ন না করতে পারে এবং হাদির বিচারটা যদি সঠিকভাবে না করে বা শুরু করতে না পারে, বেশিদিন এই সরকার টিকতে পারবে না। যত হাম্বি-তাম্বি ২০০ পদের লোক। কারণ এখনকার জনগণ প্রাণ দিতে শিখে গেছে। জীবন দিতে শিখে গেছে। ওই সরকার ক্ষমতায় কার দল কত বড়, ওটা দেখার সময় আর এখনকার মানুষের নাই। এখনকার ১০ জন হলে ১০ জনই প্রাণ দিতে পারে। সেটা শিখে গেছে। সে শিখিয়ে দিয়েছে। এদেশের জনগণ ফ্যাসিস্টের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটা শিখে গেছে। আর সেই জায়গাতে বিএনপি দূর কি বাত। সেটা বিএনপির কোনো বিষয়ই না। জাবেরের মতো একজন ব্যক্তি ইলেকশনের আগে ইলেকশন বানচাল করার জন্য যে একটা কাজ করছিল, যে হাইপ তুলেছিল, এটা চিন্তারও বাইরে। জাবের কলম তেমন কিছুই না। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে, আপনি কোন জায়গায় আছেন, কারা আছে ক্ষমতায়। অনেকে আমরা মনে করছি যে বিএনপি ক্ষমতায় চলে এসছে, সংবিধান এই জুলাই সনদ বাস্তবায়নে আওয়ামী লীগ ফিরে আসবে। অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিচ্ছে আমরা দেখছি। লাভ নেই। তালা খুললেও লাভ নেই, তালা আপনি দিলে আবার দেন লাভ নেই। কারণ এরা পচে গেছে। পচা জিনিস থেকে সবসময় দুর্গন্ধটাই বের হয়। কখনোই পচা জিনিস থেকে আপনি সুগন্ধ পাবেন না। এরা পচে গেছে। এদের পচা গন্ধ এবং এরা যে ফিরে আসবে, হ্যাঁ, এরা ফিরে আসবে অন্য কোনো নামে, অন্য কোনো ধামে।
আওয়ামী লীগ নামে সম্ভব না। এখানে তারেক রহমান বলেছে যে আওয়ামী লীগের শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে আসতে পারবে। আচ্ছা কিভাবে আসবে? আপনি আপনি তো ছিলেন এসএলএম এ। আপনি তো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন নাই। কিন্তু সজীব ওয়াজেদ আমেরিকার নাগরিকত্বই গ্রহণ করেছে। আর আমাদের বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদেরকে তো আমরা নির্বাচনই করতে দেয় না এইবার নির্বাচন কমিশন। বাদ হয়ে গেছে প্রমাণের পরে। যাদের দ্বৈত নাগরিকত্ব ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সুতরাং সেই রাষ্ট্রপতি প্রধানের মধ্যে দূর কি বাত? সুতরাং হয়তোবা দলীয় প্রধান হইতে পারে। এটা হচ্ছে তাকে সাইনবোর্ড করবে কাউকে। সাইনবোর্ড করার জন্য দলীয় প্রদান করবে এতটুকুই। তো আমার বিশ্লেষণ অনুযায়ী যেতটুকু দাঁড়াচ্ছে যে আমরা আগামী দিনে কি চাচ্ছি, আগামী দিনে কি আমাদের চাওয়া পাওয়া আছে সেই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করে নিতে হবে। তো একটা জায়গায় আমরা কথা বলবো যে বিএনপি মাইন্ডকে চিপায় কেন আছে সেই জিনিসটা আরেকবার খোলাসা করি। ১ নম্বর কারণ জুলাই সনদ বাস্তবায়ন তাদের দ্বারাই করতে হবে। ২ নম্বর কারণ তারেক রহমানকে হয় যদি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে দলীয় প্রধানের পদ ছাড়তে হবে। চিন্তা করে দেখেন। আমি দলীয় প্রধান, আমি প্রধানমন্ত্রী হব। আবার দলীয় প্রধান পদ ছাড়তে হবে। এটাই জুলাই সনদের সৌন্দর্য। আমার কথাটা এখন হয়তোবা আপনাদের অনেকের কানে লাগছে না যে জুলাই সনদের সৌন্দর্য কি? হ্যাঁ, জুলাই সনদের সৌন্দর্য এটাই। তারেক রহমানকে অবশ্যই দলীয় পদ ছাড়তে হবে, দলীয় প্রধানের পদ। হ্যাঁ, এখন এই অপশনে আছে যে আমার ওয়াইফকে আমি দলীয় প্রধানের চেয়ারম্যান বানাবো। তো এটা আসলে বিএনপির ভিতরে অনেকেই হয়তোবা এখন মেনে নিবে। কিন্তু ভিতরে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা মানবে না। তারা বলবে যে আপনি এ প্রধান বিধায় আপনার স্ত্রীকে প্রধান বানালেন যে রাজনীতির সাথে হাতেখড়িই নাই। হ্যাঁ? অনেকেই জুবাইদা রহমানকে খালেদা জিয়ার উত্তরসূরি মনে করেন। যে না একজন যোগ্য লিডার, যোগ্য নেত্রী। জুবাইদা রহমান হাল ধরতে পারবে দলের। আমি জুবাইদা রহমানকে অপছন্দ করি না। তিনি হয়তোবা দলের হাল ধরতে পারবেন। এটা কোন ব্যাপার না। যেহেতু তার স্বামী প্রধানমন্ত্রী হিসেবে যাবেন। এখন বিষয় হচ্ছে রাষ্ট্রপতিটা কে হবে? আমরা আগে যেখানে খালেদা জিয়াকে রাষ্ট্রপতির পদটা দিয়ে রেখেছিলাম বিএনপির পক্ষ থেকে যে বিএনপি যদি ক্ষমতায় আসে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে। তা রাষ্ট্রপতিটা কে হবে? সেই জায়গাটা কোথায়? আমি যদি সব চিন্তে দেখি যে এখানে একমাত্র উপযুক্ত ব্যক্তি রুহুল কবির রিজভী। উনি রাষ্ট্রপতি হওয়ার জন্য উপযুক্ত। দলের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন যে গেটের ভিতরের হরতালে আন্দোলনের এক পা লাঠি ভাঙা নিয়েও এক পা ভাঙা নিয়েও যেন ওই কি জানি কয়? কলাপসিবল গেট ধরে আটকে ছিলেন। বাংলাদেশ জিন্দাবাদ যে স্লোগান গুলো দিয়েছিলেন সেটা একমাত্র রুহুল কবির রিজভীর পক্ষেই সম্ভব। তা আমি আবার মতামতে বলব যে রুহুল কবির রিজভীকে রাষ্ট্রপতি করা হোক। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। তো ব্যক্তিগত মতামত অনেকের পছন্দ নাও হতে পারে। তবে হ্যাঁ, রুহুল কবির রিজভী যদি রাষ্ট্রপতি হয় তবে আমি এতটুকু বলতে পারি, উনি একমাত্র যতগুলো বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ বাকি ১৭ বছরে যে পরবর্তী যে অবস্থান, সেই জায়গাটা থেকে আমি বলব রুহুল কবির রিজভী যে বেস্ট চয়েস হবে রাষ্ট্রপতি হিসাবে তাকে নির্বাচন করার জন্য। রাষ্ট্রপতি যদি উনি হন তাহলে বিএনপি একটা ভালো লোককে রাষ্ট্রপতি করবেন। আমি ব্যক্তিগতভাবে রুহুল কবির রিজভীর একজন ফ্যান, যদিও আমি বিএনপি করি না বা বিএনপিকে ভোটও দেইনি। হ্যাঁ, ভোটও দেইনি। কারণ আমি ন্যায় এবং আদর্শের পক্ষে ছিলাম। আমি অ্যা আমার এলাকায় দাঁড়িপাল্লা মার্কা নেই। তো সেটা হচ্ছে মূল বিষয়। তো এখন ঘটনা হচ্ছে যে এটা আমার নাগরিক অধিকার আমি হার পক্ষে প্রচার করেছিলাম। আর বাংলাদেশের ৬৮% ভোট পেয়েছেন। ৬৮% ভোট পেয়েছেন। সেই জায়গা থেকে আমি এতটুকু বলবো যে হাকে এখন যেহেতু জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, দায়িত্ব পড়েছে আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান বা বিএনপির উপর বর্তাইছে। কি মাইন্ডকার চিপায় যে বিএনপি পড়েছে সেটা চিন্তারও বাইরে। ২ নম্বর বিষয় হচ্ছে যে তারেক রহমানকে তার পদ ছাড়তে হবে। দলীয় প্রধানের পদ ছেড়েই অবশ্যই উনাকে শপথ নিতে হবে।
জুলাই সনদকে বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে তারেক রহমান তুমি দলীয় পদ থেকে তুমি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারবে না। এখন দলীয় প্রধান পদে অ্যাক্টিং হোক, ভারপ্রাপ্ত হোক, যাই হোক, আপনার স্ত্রীকে বসান বা যাকেই বসান, বসাতে হবে। এখন রাষ্ট্রপতি যেটা বললাম, আমার প্রপোজাল রুহুল কবির রিজভী। অন্য কোনো ব্যক্তিকে আমার মনে হয় না বিএনপির রাষ্ট্রপতি পদে বসার মতো বিএনপির জন্য ত্যাগ বা পরিশ্রম বা শ্রদ্ধা নিবেদন করেছে। সুতরাং আমরা এই জায়গাটাই বলবো যে আমাদের আগামীর দিনগুলো, আগামীর ভবিষ্যৎ দিনগুলো নিরূপণ করার জন্য আমাদেরকে সামনের দিকে আগানোর জন্য যে কাজগুলো করতে হবে। প্রথমত বিএনপিকে মাইনকাট চিপায় ফেলে বিএনপির গঠনমূলক সমালোচনা করে রাষ্ট্রযন্ত্রকে সক্রিয় রাখতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের পুনরায় উত্থান করতে দেওয়া যাবে না। যদিও তারা চিন্তা ভাবনা করছে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবে। ফ্যাসিবাদ 2.0 স্বাগতম। আমরা অনেকেই অলরেডি পোস্ট দিয়ে দিয়েছে যে ফ্যাসিবাদ 2.0 স্বাগতম। আসলে ফ্যাসিবাদ 2.0 তে আমরা এই স্বাগতমটাকে আমরা স্বাগতম জানাতে চাই না। আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই। সেই গড়ার জন্য ফ্যাসিবাদকে নয়, ভবিষ্যৎকে আমরা চিন্তা করতে চাই এবং মানুষকে ভালোবাসতে চাই। মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আর সেই অর্জনের জন্য আমরা যারা আজকে পরাজিতের বাক্সে আছি, আমি নিজেই ব্যক্তিগতভাবে বলি যে আমি পরাজিতের বাক্সে। হ্যাঁ, আমি এবার জয়ের বাক্সে। আমরা জয়লাভ করেছি হাঁ ভোট দিয়ে। এই হাঁ ভোটটাকে যে আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য হাঁ ভোটকে জয়লাভ করেছে। এখন আমাদের জন্য যেটা কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করাটা সবচেয়ে বেশি জরুরি। আর জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে তারেক রহমান নিজে তার দলীয় পদ ছেড়ে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। জুলাই শপথ বাস্তবায়ন করতে হলে তারেক রহমানকে দলীয় পদ ত্যাগ করে প্রধানমন্ত্রীর শপথ নিতে হবে। ২ নম্বর কথা, উচ্চ কক্ষ তৈরি করার জন্য তারা জুলাই সনদকে প্রাপ্ত ভোট দিতে, জুলাই সনদের বাস্তবায়নের জন্য তারা সংসদে পাস অটোমেটিক্যালি তাদেরকে বাধ্যতামূলক করতে হবে। তারা জুলাই সনদ নিয়ে যদি গড়িমসি করে, আমরা আবার মাঠে নামবো, আবার বুকের তাজা রক্ত দেব। হয়তোবা আরো কিছু প্রাণ যাবে, কিন্তু সেই জায়গায় বিএনপি আওয়ামী লীগের মতো আবার বিলীন হয়ে যাবে। বিএনপি নামে কোনো দল বা আওয়ামী লীগ যেমন বাংলাদেশে ব্যান্ড হয়েছে, বিএনপিও বাংলাদেশে ব্যান্ড হয়ে যাবে, থাকবে না। কারণ একটাই, জুলাই সনদকে বাস্তবায়নের জন্য শত শত প্রাণ আমরা দিয়েছি। বহু ভাই এখনো কবরে শুয়ে আছেন, হাদি চলে গেছেন। এই জুলাইকে আমরা ধারণ করব, নতুন সংবিধানকে ধারণ করব, বাংলাদেশ বিনির্মাণ করব। কাউকে ফেসিস্ট হওয়ার সুযোগ নাই। ওই যে একটা কথা বললাম যে নিম্নকক্ষ ২০০ আসন পেয়েছেন, কোনো লাভ হলো না। ২০০ প্লাস সংবিধান চেঞ্জ করবেন? সম্ভব না। সংবিধান চেঞ্জ করতে গেলেই আপনাকে উচ্চ কক্ষের 2/3 মেজরিটি লাগবে। উচ্চ কক্ষে আপনি 2/3 মেজরিটি পান নাই। আমার যেটা হচ্ছে পূর্ণাঙ্গ বিশ্লেষণ, বিএনপি এবং তার জোট ৫৪% ভোট পেয়েছেন। তারা সর্বোচ্চ ৬৪টা আসন, ৫৪টা আসন পেতে পারে, অর্থাৎ স্বতন্ত্র বাদ দিয়ে। এরপরে যে জামাত ইসলাম ৪৪টা আসন পাবে, ৫৪, ৪৪, ৮৮। হয়তোবা জাতীয় পার্টি ১-২টা আসন পেতে পারে। ইসলামী আন্দোলন যেটা আছে চরমোনাই সাহেবের, উনিও আসন পেতে পারে। উনিও আসন পাবে। আর একটু খুচখাচ দিতে হবে কারা পেয়েছে, একটু দেখতে হবে। আর এখান থেকে আবার কিছু যদি স্বতন্ত্র আসনগুলো না পায়, ওগুলা বাদ চলে যায়, তো স্বতন্ত্র এখানে কিছু বিএনপির আসন বাড়বে, কিছু জামাতের আসন বাড়বে, এই আরকি। কিছু সুশীল যারা আছে, ওই যে বলব যে আমরা স্বতন্ত্র, আমাদের ভোটগুলো এক জায়গায় করেন। আমরা সুশীল যারা আছে এদেরকে আমরা দিতে চাই। তো সুশীল-মুশীল কিছু আসতে পারে। এর নামমাত্র কিছু সুশীল। তো এইজন্য আমার কথা হচ্ছে যে উচ্চ কক্ষটা হওয়াতে আমরা জুলাই সনদের বাস্তবায়ন করতে পেরেছি। এবং আরেকটা বিষয় আপনাদেরকে যারা আমাদের লাইভ শুনছেন তাদেরকে বলি, কমেন্টস করতে পারেন যে আগামী ২ বছর পর বিএনপিতে ভাঙ্গন শুরু হবে। উচ্চ কক্ষ তৈরির পর। এবং আওয়ামী লীগ নতুন করে রিফর্ম হবে, বিভিন্ন দলে উপদলে গোত্র হয়ে যাবে। কারণ তারা চিন্তা করবে, আমরা আওয়ামী লীগকে ৫০ কোটি টাকা দিয়া নির্বাচন করতাম, একটা আসন নিতাম। তো নিম্ন কক্ষের আসন নিতে গেলে
উচ্চকক্ষে ১০ লাখ ভোট পেলে তো আমি উচ্চকক্ষে এমনি একটা আসন পাই। ৫০ কোটি টাকা খরচ করলে আমি অটোমেটিক উচ্চকক্ষে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে চলে যেতে পারব। সুতরাং আগামী নির্বাচন হবে যে ভাই আমার ভোট আমাকে দেন। আমি এখানে ট্রাস্ট করি বা না করি উচ্চকক্ষে একটা আসন পাবো। আপনি আমাকে দেন আপনাদের খেদমত আমি করব। এখানে এমপি হইতে পারবে না পারি বা না পারি। উচ্চ কক্ষে একটা আসন পাবো। আগামী নির্বাচন হবে এই ধরনের নির্বাচন। আগামী নির্বাচন যদি আমরা করতে চান, উচ্চ কক্ষে যদি যেতে চান, তাহলে এই বিএনপি এতগুলো দল কিছু লোক যারা বিদ্রোহী হয়েছে তারা পুনরায় অন্য জায়গায় বিদ্রোহী হয়ে বলবে যে, "ঠিক আছে আমরা একসাথে হয়ে যাই। আমাদের তো টাকা আছে খরচ করি। আমরা একটা দল গঠন করে ফেলাই। গঠন করে আমরা উচ্চ কক্ষে যাওয়ার জন্য রেডি হই। আমরা এখানে নির্বাচন করব।" আওয়ামী লীগেরও কিছু লোক যারা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে সাপোর্ট করে না, রাজনীতি পার্টিকে সাপোর্ট করে না। কিন্তু তারা আওয়ামী লীগ করে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে লালন করে। তারাও আলাদা ছোট দলে বিভক্ত হয়ে যাবে। ছোট দলকে নিয়ে যেয়ে বলবে যে, "ঠিক আছে আমরা এখানে প্রতীকবদ্ধ হইলাম। আমরা নতুন কোন দল গঠন করে উচ্চ কক্ষের জন্য যাবো।" তখন নিম্ন কক্ষের যে গুরুত্ব এটা অনেকটা কমে যাবে। কেন কমবে সেটা আপনারা ভালো করেই জানেন। কারণ নিম্নকক্ষের গুরুত্ব এজন্য কমবে, কারণ নিম্নকক্ষ কখনো আইন পাস করার জন্য যে তার ম্যান্ডেট সেটা তার ক্ষমতা হ্রাস করা হচ্ছে উচ্চকক্ষের জন্য। এখন নিম্নকক্ষের দায়িত্ব কাজটা কি? এখন নিম্নকক্ষের কাজ হচ্ছে উচ্চকক্ষ তৈরি করা বা জুলাই সনদকে বাস্তবায়ন করা। আর কোন আইন তারা পাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হয়। মানে অর্থাৎ আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন আগে করতে হবে। তারপর আপনার আইন পাস করতে হবে। নতুন আইন করতে হবে। তাহলে আমরা জাতীয় সংসদ একটা আমরা বলি, জাতীয় সংসদ বলি, আইন পরিষদ বলি। বাংলাদেশে আইন পরিষদ মানেই জাতীয় সংসদ। যেখানে আইনগুলো পাস হয়। তো আইন পাস হয় জুলাই সনদের ১ম ধাপ হচ্ছে তারেক রহমান সাহেব আপনি আপনার দলীয় পদ থেকে পদত্যাগ করুন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিন। আপনার জন্য আমরা মঙ্গল কামনা করছি। এবং বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আপনার জীবন দশায় দেখে যাবেন। এবার ভূমিধস বিজয় পেয়েছেন মনে করছেন? ভোট পাস করাতে আপনি আর ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। মানে এইবার এক টার্ম, হয়তোবা আরেকবার টার্ম। এখন বলতে পারেন আমার বয়স তো ৬০। আমি তো আর বেশি হওয়ার দরকারও নেই। ৬৫। হ্যাঁ, তা ঠিক আছে। কিন্তু আপনার দলে গেলাম ৮৫ বছরের লোকও আছে। আমার মনে হয় একজন ব্যক্তি ২ বারের বেশি এমপি হওয়া উচিত না। এইটা করা আরো বেশি জরুরি ছিল। যে আপনি ১ টার্ম ২ টার্মের বেশি এমপি হইতে পারবেন না। আপনি যে পদেই থাকেন। এটা হইলে বা ১ বার ২ বারের বেশি মন্ত্রী হইতে পারবেন না। তাহলে বাংলাদেশের নেতা তৈরি হইত। কিন্তু আমরা নেতা তৈরি করি না। আমরা নেতাকে আরে সে বড় হয়ে যাচ্ছে। তাকে একটু ছেড়ে দেই না, দাবাইয়া দেই না। এই জিনিসটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে। তো এই কাজগুলো আমাদের থেকে বিরত থাকবো। সবচেয়ে বড় বিষয় আওয়ামী লীগ আর আসতে পারবে না। যারা মনে করছে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ এখন আর আসবে না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলেই আওয়ামী লীগ শেষ। আপনাদের একটা কথা বলি, জুলাই সনদের মজা কইলাম জাতীয় পার্টি পাচ্ছে। কারণ কিছু ভোট তারা পেয়েছে, যে ভোটটা দিয়ে উচ্চকক্ষে ২-১ টা আসন পেতে পারে। তো জুলাই কিন্তু তারা কইলাম দলটা ছোট হয়ে গেছে, জাতীয় পার্টি বিলীন হয়ে গেছে বললেই চলে। এখন সে ছোট দলে পরিণত হয়ে যাবে। তার চেয়ে বড় দল আমাদের ইসলামী আন্দোলন এবং তার চেয়ে বেশি ভোট পেয়েছে মোমবাতি মার্কা একজোড়া ইয়ে আছে। কি জানি বলে এটা? ওই যে ইনসিনিয়াত না কি জানি আমি জানি না ওটার নামটা। তার চেয়ে বেশি ভোট পেয়েছে। ওরাও মনে হয় সম্ভবত উচ্চকক্ষে একটা আসন পাবে। আর এই বছর গোলাপ ফুল কেন আসে নাই আমি জানি না। গোলাপ ফুল আসলে বেশি অনেক ভালো ভোট পেত। আমি উনাকে বারবার বলছিলাম ভাই আমার ভিডিও দিয়ে উনার কাছ পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছে নাই। রাজনৈতিকভাবে তারা যদি প্রতীক দিয়ে রাখতো যে আমরা গোলাপ ফুলের প্রতীক অনেক ভোটই পেত। যাক সেটা অন্য বিষয় তাদের রাজনৈতিক দর্শন। তবে হ্যাঁ, বিএনপি মাইন্ডটা চিপায় আছে। আমার এই কথাটা বারবার বলব, যতবার বলব বিএনপি এখন মাইন্ড ক্যাট চিপায় আছে। না পারবে আম, না পারবে শাম। তাকে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। ১ম কাজটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। কিভাবে করবে সেটা তার বিষয়। তবে হ্যাঁ, জুলাই সনদকে বাস্তবায়ন করলেই আমরা আগামীর বাংলাদেশকে পাবো সুন্দর একটা রোড ম্যাপে। জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে এই যে এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন